নমস্কার আমার সকল ভ্রমণ বন্ধুরা, আশা করি উপরওয়ালার দয়াতে সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে মারগান টপ বা মারগান পাস আর তার সাথে ওই এলাকারই চোহরনাগ ভ্রমণ সম্বন্ধে খুঁটিনাটি সমস্ত তথ্য জানাবো। এই বছর আমি অমরনাথ যাত্রার জন্য বেশ কিছুদিন আগেই শ্রীনগরে পৌঁছে গেছিলাম। হাতে অনেকগুলো বেশি দিন থাকাতে তার মধ্যে দুটো দিন আমি মারগান পাস আর তার সাথে চোহরনাগ ঘুরে আসার জন্য ঠিক করে রেখেছিলাম। ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের কাশ্মীর অংশের অনন্তনাগ জেলার দক্ষিণ সীমানাতে প্রায় 14,000 ফুট উঁচুতে এই পার্বত্য গিরিপথটি অবস্থিত। এই বিশাল উঁচু গিরিপথটি জম্মু কাশ্মীর রাজ্যের কাশ্মীর অংশের অনন্তনাগ জেলার মাট্টিগাওড়ান উপত্যকার সঙ্গে জম্মু অংশের কিস্তোয়াড় জেলার ওয়ারওয়ান আর মারওয়া উপত্যকাকে পীর পাঞ্জাল পর্বতশ্রেণীর একদম ওপরে সংযুক্ত করে রেখেছে। এই রাস্তারই সবথেকে উঁচু অংশটির নাম হলো মারগান টপ বা মারগান পাস। মারগান টপ নাম শুনলে মনে হবে যেন এই নামটা কোনো সাহেবের নামে দেয়া হয়েছে, কিন্তু তা একেবারেই নয়। এই মারগান নামটি দুটি শব্দ থেকে উদ্ভূত হয়েছে। প্রথম শব্দটি হলো মার, যার অর্থ হলো মৃত্যু, আর দ্বিতীয় শব্দটি হলো গান, যার লোকাল অর্থ হলো উপত্যকা। তাই মার গান দুটি শব্দ একসাথে হয়ে নাম হয়েছে মারগান বা মৃত্যুর উপত্যকা। এই অঞ্চলের অত্যন্ত অপ্রত্যাশিত খারাপ আবহাওয়ার জন্য আর মাত্র 10 বছর আগেও এখানে পৌঁছবার জন্য কেবলমাত্র পায়ে চলা পাহাড়ি দুর্গম রাস্তা ছাড়া আর কোনো গাড়ি চলার রাস্তা তৈরি না হওয়া পর্যন্ত এই বদ্ধ অঞ্চলটি একটি মৃত্যুর মতনই উপত্যকা ছিল। তাই একে সবাই স্থানীয় ভাষাতে মারগান বা মৃত্যু উপত্যকা বলে থাকে। 1942 সালে প্রথম এই অঞ্চলে গাড়ি চলার রাস্তা তৈরি হওয়া শুরু হয়। তার আগে ওই অঞ্চল থেকে কাশ্মীরের দিকে আসার জন্য কেবলমাত্র দুর্গম পায়ে হাঁটা পাহাড়ি রাস্তাই ছিল। তাও ওই সময় ওই রাস্তা তৈরি হওয়া শুরু হওয়ার পরে মাঝে বিভিন্ন রকমের কারণে অনেকবার ওই রাস্তা তৈরি হওয়া বন্ধ হয়ে যায়। মোটামুটি 2007 সালে পাথুরে এক রকমের রাস্তা তৈরি হওয়ার পর সেই রাস্তা যানবাহনের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু ক্রমাগত প্রাকৃতিক দুর্যোগের চাপে এবং রাস্তা ঠিকঠাক তৈরি না হওয়ার জন্য মোটামুটি 2015 সালের পর থেকেই ঠিকঠাকভাবে এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া ও মানুষ চলাচল করতে পারছে। মারগান টপ বা মারগান পাস কাশ্মীরের পীর পাঞ্জাল হিমালয়ের অঞ্চলের দক্ষিণ অংশের সবথেকে সুন্দর পার্বত্য জায়গাগুলির মধ্যে একটি হয়েও শুধুমাত্র যাতায়াতের অব্যবস্থার কারণে অনেক দেরিতে সমস্ত পর্যটকদের আকর্ষণে পরিণত হতে পেরেছে। এতদিন এই অসাধারণ সুন্দর জায়গাটি কাশ্মীরে লুকানো পর্যটন রত্ন হিসাবে ছিল, কিন্তু বর্তমানে আগের থেকে উন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য অনেক পর্যটক এখানে আসতে পারছেন। জম্মু অঞ্চলের কিস্তোয়াড় জেলার পাহাড় ঘেরা ওয়ারওয়ান আর মারওয়া উপত্যকা কেবলমাত্র এই রাস্তার দ্বারাই বাকি দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা কখনো বন্ধ হয়ে গেলে মারওয়ান আর মারওয়া উপত্যকা পৃথিবীর বাকি অংশ থেকে এক রকমের বিচ্ছিন্ন হয়ে পড়ে। 14,000 ফুট উঁচুতে পীর পাঞ্জাল পর্বতের মাথার ওপর ওয়ারওয়ান আর মারওয়া উপত্যকার প্রবেশদ্বার এই মারগান পাস বছরের কেবল 6 মাস খোলা থাকে। বাকি 6 মাস এই পাস প্রায় 10 ফুট বরফের নিচে চলে যায়। ওয়ারওয়ান আর মারওয়া উপত্যকার মানুষজন এই সময়ে বাকি পৃথিবীর থেকে একরকম বিচ্ছিন্ন অবস্থাতে চলে যায়। মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত এই পাস খোলা থাকে, তাই এই সময়টাই হলো মারগান টপ ভ্রমণের সঠিক এবং আসল সময়। সেপ্টেম্বর মাস থেকে মে মাস পর্যন্ত শীতকালীন দুর্গমতা কাটিয়ে বরফ কমে গেলে গ্রীষ্মের মাসগুলিতে মারগান টপ এক অবর্চনীয় সুন্দর রূপ ধারণ করে থাকে। এই সময় চারিদিকে অসংখ্য বন্যফুল ফুটে হরেক রকম রঙের বন্যা বইয়ে দেয়। বরফের নিচ থেকে বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন সবুজ রঙের তৃণভূমিগুলো উকি দিয়ে থাকে, আর চারপাশের পাহাড়গুলো সাদা বরফের মুকুট ছেড়ে সবুজ, হলুদ, বেগুনি রং ধারণ করে এমন এক এক ধরনের রূপ ধারণ করে ওঠে
যা যে কোনো প্রকৃতিপ্রেমী ও ফটোগ্রাফি উৎসাহীদের জন্য একটা আদর্শ ভ্রমণের স্থল হয়ে ওঠে। এই সময়তেই দিগন্ত বিস্তৃত তৃণভূমির দীর্ঘ প্রসারিত এলাকা যাযাবর বাকরওয়াল বা ওখানকার গুজ্জর উপজাতিদের তাদের গরু ছাগল ভেড়া আর ঘোড়ার পা চলানোর জন্য একটা অত্যন্ত মনোরম পরিবেশ তৈরি করে, যা ওই অঞ্চলের রাজকীয় সৌন্দর্যকে আরও অনেক অনেক গুণ বেশি সৌন্দর্য যোগ করে থাকে। যেহেতু এখনো পর্যন্ত মার্গানটপ আর চোহরনাগ অঞ্চলে কাশ্মীরের বাকি আর সমস্ত দর্শনীয় জায়গার মতো ভিড়ভাট্টা শুরু হয়নি, তাই আমি সবাইকেই এই চোখ ধাঁধানো সুন্দর উপত্যকা, সুউচ্চ পাহাড় শিখর দিয়ে ঘেরা এবং চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেকগুলি আলপাইন হ্রদ যুক্ত এই জায়গাটিতে আধুনিক জীবনে তাড়াহুড়া আর কোলাহল থেকে বেশ খানিকটা দূরের প্রাকৃতিক অঞ্চলে প্রকৃতির একান্ত আলিঙ্গনে নিজের আত্মা প্রশান্তির জন্য কিছুক্ষণ সময় অবশ্যই কাটিয়ে আসতে অনুরোধ করব। মার্গানটপের নিজস্ব সৌন্দর্য ছাড়াও এই অঞ্চলের আরেকটি অবশ্য দর্শনীয় ভ্রমণীয় স্থান হল চোহরনাগ ভ্যালি। এই চোহরনাগ ভ্যালি একটি মাথা খারাপ করে দেওয়ার মতো সুন্দর উপত্যকা, যা মার্গান পাসের থেকে পাশের পাহাড়ের ওপরে প্রায় 15,000 ফুট উঁচুতে অসাধারণ সুন্দর নির্মল আর প্রশান্ত পরিবেশে আকর্ষণীয় তৃণভূমি এবং পাথুরে পাহাড় দিয়ে ঘেরা অনেকগুলি ছোট বড় এবং সুন্দর ঝর্ণাসহ প্রায় 4.5 কিলোমিটার পর্যন্ত দূরত্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা 4টি শ্বাসরুদ্ধকর ও অসাধারণ সুন্দর অতি উচ্চতার পাহাড়ি বা আলপাইন হ্রদ একসাথে নিয়ে গঠিত হয়ে রয়েছে। বছরে আমি 25শে জুন গেছিলাম মার্গানটপ আর চোহরনাগ ঘুরতে। জুন মাসের গরমে ওই 14,000 ফুট উঁচুতে পৌঁছেও কিন্তু ধারে পাশে কোথাও কোনো বরফের চিহ্ন দেখতে পেলাম না। ভেবেছিলাম অন্তত এতটা উঁচুতে এসে বরফ দেখতে পাবো। চারপাশের উঁচু উঁচু পাহাড়গুলোর গায়ে আর তাদের নিচে একটু আধটু বরফ কোথাও কোথাও ছিল অবশ্য। মার্গান পাসের যেখানে গাড়ি এসে দাঁড়ালো সেই জায়গাটা বেশ অনেকটাই সমতল, আর ওই জায়গার ডান পাশের বিশাল সবুজ মাঠে অনেক ঘোড়া আর ভেড়া চড়ে বেড়াচ্ছে, আর ওই জায়গাটা সম্পূর্ণরূপে পরের পাহাড় পর্যন্ত একেবারেই সমতল। আর রাস্তার বাম পাশে একদম ধারেই 4খানা বড়সড় টেন্ট খাটানো আছে, যেগুলো ওখানকার দোকান কাম ওখানে থাকার জায়গা। ওই টেন্টগুলোরই একটাতে আমি আমার পিঠের ব্যাগটা রেখে সেই দোকানিকে আমার ব্যাগটা দেখে রাখতে বলে হাঁটা লাগালাম চোহরনাগের দিকে। রাস্তা ছেড়ে রাস্তার সাইডের দোকানগুলোর পেছন দিয়ে পথ এগিয়ে গেছে সামনের দিকে, অর্থাৎ চোহরনাগের দিকে। একটু এগোতেই একটা ছোট্ট তোরণ, আর তার পাশে একটা সাইনবোর্ডে চোহরনাগ সম্বন্ধে বেশ কিছু কথাবার্তা লেখা আছে। এক ঝলক সেগুলো দেখে নিয়ে তোরণ পার হয়ে এগোতে লাগলাম। সামনের রাস্তা একদম খাড়াভাবে পাহাড়ের ওপরের দিকে উঠে গেছে। আমি একটু একটু করে চলে আর একটু একটু করে দাঁড়িয়ে এই প্রায় 1 কিলোমিটার খাড়াই পথ 40 মিনিটে শেষ করে এই পাহাড়ের একদম ওপরে চলে এলাম। এই পথটুকু পেরিয়ে এসে সামনে পেলাম একদমই অল্প উঁচু নিচু প্রায় সমতল এক বিশাল সবুজ প্রান্তর, যেখানে দূরে দূরে পাহাড় রয়েছে আর মাঝখানে রয়েছে বেশ কিছু ছোট ছোট জলাশয়, আর সেখান থেকে অনেকগুলো জলের ধারা বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন দিকে বয়ে চলেছে।
এই অঞ্চলে চারপাশে মোটামুটি ছোট ছোট পাহাড়গুলোর কোলে এখনও অনেক পরিমাণে বরফের স্তূপ বা গ্লেসিয়ার রয়েছে দেখতে পেলাম। আর সেখান দিয়ে নেমে আসছে চারিদিক থেকে অসংখ্য ছোট বড় বেশ কিছু ঝর্ণা। চারিদিকটা ভালো করে দেখে একরকমের রূপকথার দেশ বলেই মনে হলো। আকাশটা মেঘলা থাকলেও চারিদিকে যতটুকু দেখা যায় ততটুকু দেখেই মনটা অনেক ভালো হয়ে গেল। নিচে থেকে মাত্র এই 1 কিলোমিটার মতো খাড়াই পথ ট্রেকিং করে এসে এই যে এই রকম একটা অসাধারণ সুন্দর দুনিয়া চাক্ষুষ করতে পারবো তা কিন্তু নিচে থেকে কখনোই ভাবতে পারিনি। কেউ মার্গান টপে এসে চারিদিক দেখে এতটুকুও ভাবতে পারবে না যে পাশের এই পাহাড়টুকুর ওপরে এত ছোট্ট অল্প দূরত্বে এত অসাধারণ সুন্দর একটা জায়গা রয়েছে। শুরু হলো চারিদিকের ফটো তোলা। ফটো তুলতে তুলতে অনেকটা সময় চলে গেল, কিন্তু এখানে যেরকম নিচে দেখে আসা বা শুনে আসা, এখানে তো পরপর 3খানা লেক থাকার কথা। কই, যতটা চোখ যায় ধারে কাছে তো কোথাও সেই লেকগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে না। মনে হলো লেকগুলো কি শুকিয়ে গেছে, কিন্তু এমনটাই যখন ভাবছি তখন আমার সাথে 2-4 জন আর যারা ঘুরতে এখানে এসেছিল সেই লোকজনের কিছু কিছু লোক সামনেই জমে থাকা ছোট ছোট জলের জমা জায়গাগুলোকেই চোহরনাগ বলল, এবং তারা বলল যে এইগুলোই চোহরনাগ। ছোটোখাটো ওই হ্রদগুলোকে বা জমা জলগুলোকে দেখে আমার কিন্তু এতটুকু চোহরনাগ বলে মনে হলো না। ওরা কিন্তু ওই জমের জলাশয়গুলোকেই চোহরনাগ দেখে নিয়েছি ভেবে আবার ফেরত যাওয়ার জন্য নিচের দিকে রওনা দিয়ে দিল। কিন্তু আমার মন মানল না। আমি যেমনটা শুনেছি তাতে এইগুলো মোটেও চোহরনাগ হতেই পারে না। তাই মনে মনে ভাবলাম যে হাতে তো আরও বেশ কিছুটা সময় আছেই, তাই অন্য কিছু চিন্তা না করে এবার সামনের দিকে হাঁটা শুরু করলাম। দেখি সামনে চোহরনাগকে দেখতে পাই কিনা এই ভেবে। একদমই জনমানবহীন এই সুবিশাল এলাকাতে একা একা হাঁটতে দারুণ লাগছিল। মনে হচ্ছিল যেন আমি পৃথিবীর একদম শেষ প্রান্তের দিকে এগিয়ে চলেছি। সামনে কিছু সেরকম দেখা যাচ্ছে না মেঘের আড়ালে, মোটামুটি মনে হচ্ছে যেন দুনিয়াটা ওখানেই শেষ হয়ে গিয়েছে। তীর তীর করে বয়ে চলা ছোট ছোট জলে অনেক নালা, আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনন্তহীন বড় ছোট বিভিন্ন বোল্ডার পেরিয়ে চলতে চলতে প্রায় 1/2 কিলোমিটার মতো এগিয়ে এসে হঠাৎ করে সামনে একটা লেকের প্রথম দেখা পেলাম। মোটামুটি বড়ই এই লেকটা, তবে এটাই হলো চোহরনাগের 4 নম্বর লেকের প্রথম লেক। বুঝতে পারলাম যে ভাগ্যিস এগিয়ে এসেছি এই লেকগুলো দেখতে, নয়তো ওই লেকগুলোর মতো যদি ফেরত চলে যেতাম তাহলে আর এই চোহরনাগের বাকি লেকগুলোকে দেখতে পাওয়া হতো না। টলটলে পরিষ্কার জলের এই লেকটাকে কিছুক্ষণ দেখে নিয়ে ওই লেকেরই পাশ দিয়ে দেখলাম পথ সামনের দিকে আরও এগিয়ে গেছে। এগিয়ে চললাম সেই পথ বরাবর লেকের বাঁ পাশ দিয়ে আরও সামনের দিকে। এবার ওই আগের রকমেরই বোল্ডার ভরা জমি দিয়ে হাঁটতে হাঁটতে প্রায় সমতল রাস্তাটা 1/2 কিলোমিটার মতো আরও এগিয়ে গিয়ে দেখতে পেলাম দূরে থেকে আরও একটা লেক। এটাই হলো দ্বিতীয় লেক। এর আগেরটার থেকে এই লেকটা আকারে বেশ খানিকটা বড়। দূর থেকে লেকের কাছে আস্তে আস্তেই দেখলাম
বেশ কিছু লোকজন রান্না করছে ওই লেকের ধারে নিজেদের পিকনিকে খাবারের জন্য। ওদেরই একজনকে বলে আমি ওই লেকের পাশে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুললাম। এরপরে আবার ওই লেককে ডান পাশে রেখে আরও সামনের দিকে এগিয়ে গেলাম 3 নম্বর লেক দেখতে পাওয়ার জন্য। এবার চলতে চলতে প্রায় সমতল ওই পাথরযুক্ত পথে চলতে চলতে প্রায় 1.25 কিলোমিটার পথ সমান্তরালভাবে চলে তারপরে খানিকটা উপরে উঠেই আরও খানিকটা এগিয়ে গিয়ে বাম দিকের পাহাড়ের গায়ে বেশ খানিকটা নিচের দিকে দেখতে পাওয়া গেল চোহরনাগের 3য় লেককে। আকারে একদম ছোট্ট এই লেকটা কিন্তু পরিবেশগতভাবে বাকি সবগুলো লেকের থেকে দেখতে সব থেকে বেশি সুন্দর। আর এই লেকের পাশে আর এই লেকের জলের মধ্যে বেশ কিছু বরফও ভাসতে দেখলাম। এই লেকের পাশেই কিন্তু এই চোহরনাগ এলাকার পাহাড় শেষ। এরপরে এই দিকে আর এগোবার কোনো জায়গা নেই, পাহাড় একদম নিচের দিকে ঢালান হিসাবে নেমে গেছে। তাই এই লেকের পাশে অর্থাৎ এই 3 নম্বর লেকের পাশে বেশ কিছু ফটো তুলে এবার আবার মার্গান পাসের দিকে ফেরার পথ ধরলাম। কারণ 4 নম্বর লেকটা কিন্তু রয়েছে এখানে নয়, ওটা রয়েছে সম্পূর্ণ একটা আলাদা সাইডে। তাই ওই লেকে যাওয়ার জন্য 1, 2, 3 এই যে 3টে লেক দেখার জন্য যে পথ হয়ে এসেছি সেই পথ ধরেই একদম আবার সেই জায়গাতে গিয়ে পৌঁছালাম যেখান থেকে 3 নম্বর লেক দেখে নিয়ে যে পথ দিয়ে প্রথম আর দ্বিতীয় লেক দেখে এই 3 নম্বর লেকের কাছে এসেছি সেই একই পথ দিয়ে একদম সেই জায়গাতে গিয়ে পৌঁছালাম যেখানে আমার সঙ্গে আসা বেশ কিছু লোক চোহরনাগ ভেবে যেখান থেকে যারা আবার মার্গান টপের দিকে নেমে গেছিল সেই জায়গাতে এসে পৌঁছালাম। এখান থেকে এই জায়গাটার দূরত্ব প্রায় 3 কিলোমিটার মতো হবে। এই জায়গা থেকেই সামনের দিকে সোজা এগিয়ে গেলে 1, 2, 3 3টে লেক দেখতে পাওয়া যাবে। আর এখান থেকে যদি ডান দিকের ছোট জলাশয়টা পেরিয়ে আরও ডান দিক দিয়ে বয়ে চলা সামনের ছোট নালাটা পেরিয়ে ওই ডান দিক বরাবরই আরও সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, তবে ওই দিকেই সামনের ছোট পাহাড়টার পেছন দিকে প্রায় এখান থেকে 1.5 কিলোমিটার দূরে রয়েছে চোহরনাগের 4 নম্বর লেক। চলা শুরু করলাম সেই দিকে। মোটামুটি সমতল আর অল্প উঁচু নিচু আর ছোট বড় প্রচুর বোল্ডারে ভরা এই পথটুকু যেতে মোটামুটি 45 মিনিট মতো সময় লাগলো। এই লেকটাও কিন্তু দ্বিতীয় লেকটার মতনই বেশ বড়, অনেকটা দূর থেকেই দেখা যাচ্ছিল লেকটা। একদম কাছে আসাতে বোঝা গেল দারুণ সুন্দর এবং টলটলে জলসহ একটা বিশাল বড় লেক এটা। একদম জনমানবহীন এলাকাতে এই লেকটার পাশে বেশ কিছুক্ষণ সময় কাটালাম ছবি তুলে। পথে স্থানীয় এক ঘোড়াওয়ালার সাথে দেখা হওয়াতে তার সাথে বেশ কিছুক্ষণ গল্প করলাম, তার সাথে সাথে বেশ কিছু ছবিও তুললাম। সে আমার বেশ কটা ছবিও তুলে দিল। কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর ওখান থেকে আবার ফিরে চললাম মার্গান টপের দিকে। গ্লেসিয়ার আর ওই গ্লেসিয়ার থেকে
বয়ে আসা ছোট ছোট জলের নালা পেরিয়ে পেরিয়ে চারিদিক দেখতে দেখতে যখন নিচের দিকে নামা শুরু করলাম, তার আগে একবার আবার চারিদিকটা ওখানে মন ভরে দেখে নিলাম। জানি না আবার কখনো এখানে আসা হবে কি না। তাই আস্তে আস্তে ওই পথ থেকে আবার সেই 1 নম্বর হ্রদের কাছে ফিরে এসে সেখান থেকে আবার নিচে নেমে আসলাম মারগান পাস বা মারগান টপের মধ্যে। প্রায় সম্পূর্ণ উতরাই পথে এবং প্রায় সম্পূর্ণ সমতল পথে এই পথ ফিরে আসতে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগলো। এই মারগান পাস থেকে চোহরনাগের 4খানা লেকই ঘুরে এসে আবার মারগান টপে ফিরে আসতে আপনাদেরকে মোট 10 কিলোমিটার মতো পথ চলতে হবে। এই সমস্ত পথের মধ্যে সব মিলিয়ে মোট কেবল 1.5 কিলোমিটার পথ হলো চড়াই, আর বাকি সমস্ত পথই হলো প্রায় সমতল বা উতরাই পথ। তাই যারা ট্রেক করতে ভয় পান তাদেরকে বলতে পারি, এই 1 কিলোমিটার মাত্র পথ ট্রেক করে গেলে যত সুন্দর জায়গা আপনি চোখের সামনে দেখতে পাবেন, যা আপনি জন্ম জন্মান্তরেও ভুলবেন না। যাই হোক, ওখান থেকে নিচে ফিরে এসেই ওই টেন্টের মালিককে ম্যাগি বানাতে বললাম। এতক্ষণের এই ট্রেকের এবং রাস্তা চলার ধকলে শরীরটা অনেক ক্লান্ত হয়ে পড়েছিল, প্রচুর খিদেও পেয়ে গেছিল। মন ভরে পেট ভরে ম্যাগি খাওয়া হতে হতে দেখলাম সন্ধ্যা হয়ে এসেছে। জানতে পারলাম যে ওই দিন লার্নু বা ভাইলু যাওয়ার আর কোনো ফেরার গাড়ি এখান থেকে পাওয়া যাবে না ওই সময়। তাই ওই দিনকে ওই রাতটা ওই টেন্টে কাটাবার জন্য ইচ্ছা করলাম। এখানে বলে রাখি যে এইখানকার এই সমস্ত টেন্টগুলোতে 500 টাকাতেই 1 রাতে থাকা যায়, আর সেই রাতের একদম সাধারণ নিরামিষ খাবার সহ পরের দিন সকালবেলার টিফিনও পাওয়া যায়। সব টেন্টেই রাতে শোয়ার জন্য ভালো বিছানা থাকে আর যথেষ্ট পরিমাণে কম্বল থাকে, আর টয়লেট করার জন্য 4টে টেন্টেরই জন্য বরাদ্দ আছে একটা মোটামুটি পরিষ্কার ল্যাট্রিন। আজকের রাতটা তাই আমি সেই মতো ওই টেন্টে থেকে গেলাম। পরের দিন সকাল সকাল শেয়ার গাড়ি করে 2 ঘন্টাতে ভাইলু চলে এলাম, ভাড়া পড়ল 300 টাকা। ভাইলু থেকে শেয়ার গাড়ি করে আধ ঘন্টাতে 40 টাকা দিয়ে এলাম অনন্তনাগ, আর তারপরে অনন্তনাগ থেকে শেয়ার গাড়ি করে 1 ঘন্টাতে 100 টাকা ভাড়া দিয়ে চলে এলাম শ্রীনগরে দুপুরবেলাতে। এবারে বলি যে কিভাবে এই মারগান পাস বা মারগান টপে আসবেন। মারগান পাস আসার জন্য জম্মু থেকে অনন্তনাগ হয়ে আসতে হবে, বা শ্রীনগর থেকে আসলেও আপনাকে ওই অনন্তনাগ হয়েই আসতে হবে। যদি জম্মু থেকে আসেন তবে জম্মু রেল স্টেশনের বাস স্ট্যান্ড বা জম্মু মেইন বাস স্ট্যান্ড থেকে শেয়ার গাড়ি বা বাস করে 190 কিলোমিটার দূরের অনন্তনাগে আপনাকে আসতে হবে। প্রথমে ভাড়া পড়বে বিভিন্ন গাড়ির প্রকারভেদে 900 টাকা থেকে 500 টাকার মধ্যে, সময় লাগবে 5 ঘন্টা মতো। এরপরে অনন্তনাগে গাড়ি স্ট্যান্ডের মেহেদি কাদাল গাড়ি স্ট্যান্ড থেকে ভাইলু বা লার্নু যাওয়ার শেয়ার গাড়ি ধরতে হবে। যদি ভাইলু যাওয়ার গাড়ি ধরেন তবে সেই গাড়ি অনন্তনাগ ছেড়ে ব্রাকপড়া, থাজিয়ার, আচ্ছাবল, কোকরনাগ হয়ে 32 কিলোমিটার দূরের ভাইলু পৌঁছাবে ঘণ্টাখানেক পরে, ভাড়া পড়বে 60 টাকা। ভাইলুতে একটা ভালো থাকার হোটেল আছে, সেখানে একটা ডাবল বেডরুমের 2 জনের জন্য 1 দিন রাতের ভাড়া পড়ে 1500 টাকা। সেই রাতটা সেখানে থেকে পরের দিন সকাল সকাল ভাইলু স্ট্যান্ড থেকে শেয়ার গাড়ি করে আপনাকে যেতে হবে 10 কিলোমিটার দূরে লার্নু। সময় নেবে 20 মিনিট আর ভাড়া পড়বে 30 টাকা। লার্নুতে গাড়ি যেখানে আপনাকে নামিয়ে দেবে সেখান থেকে কিন্তু আপনাকে হেঁটে আরেকটু সামনের দিকে এগিয়ে যেতে হবে। ওখানে আপনি গিয়ে পাবেন আলাদা একটা গাড়ি স্ট্যান্ড, যেটা হচ্ছে মারগান টপ বা মারবা গাড়ি স্ট্যান্ড। আপনি এখানেই মারবান টপ বা ওয়ারওয়ান বা মারবা যাওয়ার শেয়ার গাড়ি পাবেন। স্ট্যান্ডে পৌঁছে কোন গাড়িটা আগে যাবে সেটা জেনে নিয়ে সেটাতে চেপে বসুন।
মনে রাখবেন গাড়ি ভর্তি না হলে কিন্তু গাড়ি ছাড়বে না। তারপরে সেই গাড়ি মাট্টি গাড়োয়ান পেরিয়ে 34 কিলোমিটার দূরের মার্গানটপ পৌঁছবে 2 ঘন্টা পরে। ভাড়া পড়বে 300 টাকার মতো। আর যদি আপনি অনন্তনাগ থেকে লার্নু যাওয়ার ডাইরেক্ট গাড়ি পান তো আপনি ডাইরেক্ট লার্নুও চলে আসতে পারেন। এখানেও থাকার জন্য কটা সাধারণ মানের হোটেল আছে, থাকার ভাড়া পড়ে 1000 টাকার মতো। এরপরে এখান থেকে মার্গানটপ চলে আসুন শেয়ার গাড়ি করে, আমি যেভাবে বললাম ওই একই রকমভাবে। একদম যদি জম্মু থেকেই আপনি ছোট গাড়ি পুরোপুরি ভাড়া করে মার্গানটপ আসতে চান তবে গাড়ির প্রকারভেদে ভাড়া পড়বে 7000 টাকা থেকে 9000 টাকার মতো। আর এখানে আসতে জম্মু থেকে আপনার সময় লাগবে 8 থেকে 9 ঘন্টা। বলি যে কিভাবে শ্রীনগর থেকে মার্গানটপ যেতে পারবেন। এর জন্য আপনাকে শ্রীনগর থেকে সেই অনন্তনাগ হয়েই যেতে হবে। বিরাট শহর শ্রীনগরের বিভিন্ন জায়গা থেকে 60 কিলোমিটার দূরের অনন্তনাগ যাওয়ার শেয়ার গাড়ি বিভিন্ন সময় ছাড়তেই থাকে। সময় লাগে 1 ঘন্টা আর ভাড়া পড়ে 100 টাকার মতো। শ্রীনগরের টিআরসি বাস স্ট্যান্ড বা জাহাঙ্গীর চক বাস স্ট্যান্ড বা বাটমালু বাস স্ট্যান্ড থেকে মোটামুটি সকালের দিকে অনেক বাস পাওয়া যায় অনন্তনাগ যাওয়ার জন্য। শ্রীনগর থেকে অনন্তনাগ পৌঁছতে সময় নেয় প্রায় 1.5 ঘন্টা আর ভাড়া পড়ে মোটামুটি বাসে 60 টাকা। তারপরে অনন্তনাগ থেকে আগেরবেলা পদ্ধতিই আপনাকে মার্গানটপ পৌঁছতে হবে। মনে রাখবেন এই পথে কিন্তু কোনো বাস চলে না। আর যদি আপনি ছোট গাড়ি করেই শ্রীনগর থেকে মার্গানটপ আসতে চান তবে ছোট গাড়ির প্রকারভেদে ভাড়া পড়বে 4000 থেকে 6000 টাকার মতো আর সময় লাগবে মোটামুটি 4 ঘন্টা। আমি মার্গানটপ যাওয়ার জন্য শ্রীনগরের বাটমালু বাসস্ট্যান্ড থেকে সকাল 6:30টার কিস্তোয়ারগামী বাসে করে 100 টাকা ভাড়া দিয়ে প্রায় 2.5 ঘন্টাতে 90 কিলোমিটার দূরে ভাইলুতে পৌঁছাই। তারপরে ওখান থেকে অর্থাৎ ভাইলু থেকে আগের বলা পদ্ধতিতেই ভাইলু থেকে লার্নু থেকে মার্গানটপ পৌঁছাই দুপুর 1টা নাগাদ বিভিন্ন রকম শেয়ার গাড়ি বদল করে করে। এইবার আপনাদেরকে মার্গানটপ সম্বন্ধে কয়েকটা জ্ঞান দিই। মনে রাখবেন কাশ্মীরের অন্যান্য সমস্ত শৈল ক্ষেত্রগুলোর মতো এই মার্গানটপে কিন্তু চোহরনাগ ট্রেক করা ছাড়া আর তেমন কোনো বিশেষ কিছু অ্যাক্টিভিটি করার থাকে না। আর এছাড়া আপনি যদি মনে করেন যে চোহরনাগ ট্রেক করবেন না তা সত্ত্বেও এই অঞ্চলের চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য আপনার শুধুমাত্র মার্গানটপ আসার জন্য যথেষ্ট। মার্গানটপ থেকে চোহরনাগ ঘুরে আসতে গেলে কিন্তু প্রথমেই কেবল মাত্র 1 কিলোমিটার খাড়া চড়াই রয়েছে। একবার পাহাড়ের ওপর উঠে গেলে তারপরে কিন্তু সবকটা লেক ঘুরে আসতে আর খুব একটা পথে কোথাও কোনো রকম চড়াই চড়তে হবে না। এর পাহাড়ের ওপর থেকে গোটা পথটাই মোটামুটি উঁচু নিচু বা সমতলের মতোই। 14,000 ফুট উঁচু মার্গান পাস থেকে আরও উপরে প্রায় 15,000 ফুট উঁচুতে হলো এই চোহরনাগ লেক অঞ্চল। এত উঁচুতে এই জায়গা বলেই এই জায়গার প্রকৃতির মেজাজ কিন্তু প্রচণ্ড রকমের খামখেয়ালি হয়। এই এক্ষুনি রোদ তো তার পরক্ষণেই মেঘ হয়ে বরফসহ যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। জোরে হাওয়া না বইলে এই সম্পূর্ণ এলাকাতে খুব একটা ঠান্ডা সবসময় লাগে না, কিন্তু একটু যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু সাথে সাথে তাপমাত্রা অনেকটাই কমে যায়। তাই যখন আপনি এই এলাকাতে যাবেন বা চোহরনাগ ট্রেকে যাবেন তখন সঙ্গে ঠান্ডার জামাকাপড় রাখাটা অনেক জরুরি। গোটা চোহরনাগ এলাকাতে কোথাও কিন্তু কোনো রকম মাথা গোজার বা কোনো জায়গায় কোনো রকম কোনো শেড নেই। তাই হঠাৎ করে যদি কোথাও বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে আপনাকে কাক ভেজা হওয়া ছাড়া আর কোনো রকম কোনো গতি নেই। তাই ভিজতে না হলে সঙ্গে রেইনকোট বা বড় ছাতা রাখলে ভিজতে হবে না। এই ট্রেক করার সময় হাতে যদি একটা লাঠি রাখেন তবে হাঁটাটা আমার মনে হয় অনেকটাই সহজ হবে। যারা মার্গানটপ গিয়ে চোহরনাগ ঘুরে আসতে চান কিন্তু ট্রেক করে নেওয়া যেতে চান তাদের জন্য মার্গানটপ থেকে
চহুরনাগ ঘুরিয়ে নিয়ে আসার জন্য ঘোড়া ভাড়া পাওয়া যায়। দরদাম করে নিলে 1000 থেকে 1200 টাকার মধ্যে ওরা ওই 4খানা লেক ঘুরিয়ে আনে 3-4 ঘন্টার মধ্যেই। তবে হ্যাঁ, একটা কথা খুব ভালোভাবে আপনাদেরকে বলে রাখি, ঘোড়াতে চড়ার আগেই কিন্তু আপনি আগে ভাড়া ফাইনাল করে নিন যে আপনি কটা লেক ঘুরবেন আর সেই কটা লেক ঘোরার জন্য আপনি কত টাকা তাকে দেবেন। আমি কিন্তু বেশ কয়েকজনের সাথে ভাড়া নিয়ে ঘোড়ালাদের ঝামেলা হতে দেখেছি, যেহেতু তারা আগে ভাড়া ঠিক করে ওপরে ওঠেনি। তাই ওরা আপনাকে খুব ভালোভাবে ঘুরিয়ে আনার পরে যদি আপনার মনে হয় যে তাদেরকে আপনি খুশি হয়ে কিছু বকশিশ দেবেন, তবে আপনি কিছু বকশিশ তাদেরকে খুশি হয়ে দিতেই পারেন। কিন্তু ঘোড়ালারা যতই আপনার সাথে ভালো ব্যবহার করুক না কেন, কোনো মতেই নিচেই ভাড়া ফাইনাল না করে ঘোড়াতে চাপবেন না। নয়তো ঘুরে এসে 1000 টাকার ভাড়া ওরা যদি আপনার কাছে 3000 টাকা ভালোবেসে দাবি করে, তবে আপনাকে সেই টাকাই দিতে হবে। আর যদি ওই টাকা না দেন তাহলে তাদের ওই ভালো ব্যবহার বদলে যেতে একটু বেশি সময় লাগবে না। আপনার হাতে যদি বেশ কিছুটা বেশি সময় থাকে আর আপনি যদি নিজস্ব গাড়িতে করে মার্গান টপে যান, তবে অবশ্যই ছবির মতো সুন্দর ওয়ারওয়ান আর মারভা ভ্যালি ঘুরে আসুন, যেটা আপনার মার্গান টপ থেকে মাত্র 20-22 কিলোমিটার দূরে। কেউ যদি এই অঞ্চলে বিভিন্ন দিকে পাহাড়ের ওপরে ট্রেক করতে চান, তবে ওখানকার অনেক সংস্থা ওই অঞ্চলে বিভিন্ন রকমের ট্রেক করায়। আগে থেকে তাদের সাথে যোগাযোগ করে ওই সব ট্রেক আপনারা করতে পারবেন। এখানে একটা কথা মনে রাখবেন যে কাশ্মীরিরা এখন অনন্তনাগকে আর অনন্তনাগ বলে না, এরা এখন অনন্তনাগকে ইসলামাবাদ বলে ডাকে। তাই ওই অঞ্চলে কখনো যদি ইসলামাবাদ নাম শোনেন, তবে কিন্তু অবাক হয়ে যাবেন না। মনে রাখবেন যে ওরা অনন্তনাগকেই ইসলামাবাদ বলে ডাকছে। পুরো কাশ্মীরেই কোথাও নিরামিষ বা আমিষ খাবারের দোকানের কোনো অভাব নেই। একদম সঠিক দামে ভালো খাবারের দোকান সমস্ত জায়গাতেই অনেক পরিমাণে আছে। সেই সমস্ত দোকানে আপনি নিজের ইচ্ছা মতো এবং নিজের পছন্দ মতো সব রকমের খাবারই পেয়ে যাবেন। আপনি নিশ্চয়ই এটা জানেন যে জম্মু পৌঁছালেই আপনার কাছে যদি প্রিপেড সিম থাকে তবে তা বন্ধ হয়ে যাবে। তাই জম্মুতে পৌঁছেই লোকাল সিম নিয়ে নিন। আর যদি আপনার কাছে পোস্টপেড সিম থাকে, তবে গোটা কাশ্মীরে আপনার কোনো অসুবিধা হবে না। কাশ্মীরে সমস্ত অঞ্চলে এয়ারটেল আর জিও খুব ভালো রকম চলে, এছাড়া আর বাকি কোম্পানিগুলো তেমন ভালো চলে না। মার্গান টপ আসার 10 কিলোমিটার আগে পর্যন্ত এয়ারটেলের নেটওয়ার্ক পাবেন, আর মার্গান টপ পেরিয়ে মারভার দিকে এগিয়ে গেলে আরও 10 কিলোমিটার পরে তখন ওই অঞ্চলে জিও এর নেটওয়ার্ক পাবেন। কিন্তু মার্গান টপ আর চহুরনাগ অঞ্চলে কোনো কোম্পানিরই কোনো নেটওয়ার্ক পাবেন না। তাই এই টপতে আসার আগে যতক্ষণ আপনি ওই টপে থাকবেন, তার আগেই আপনার প্রয়োজনীয় কথাবার্তা বলে নিন, নয়তো কিন্তু আবার মার্গান টপ থেকে এই 10 কিলোমিটার নিচে নেমে তবেই নেটওয়ার্ক পাবেন। আর কি, আশা করি মার্গান টপ আর চহুরনাগ ভ্রমণ সম্বন্ধে সমস্ত রকমের খুঁটিনাটি তথ্যই আপনাদেরকে আমি এখানে জানাতে পেরেছি। এরপরেও এছাড়া যদি আরও কিছু আপনাদের কারো জানার থাকে, তবে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন, আমি আপনাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর দেব। উপরওয়ালা আপনাদেরকে সবাইকে অনেক অনেক ভালো রাখুন আর প্রচুর ঘুরতে যাওয়ার সদিচ্ছা দিক, এই শুভকামনা দিয়ে আজকের এই ভিডিও এখানে শেষ করলাম। জয় ভোলে কি।